মানে আপনি বললেন যে সব জায়গায় জামাত আমি কোনো প্রমাণ আপনার কথা শুনে বলেছি আমার কাছে মনে হয় যে মূল আলোচনা আসা উচিত। আমরা নিজের পকেটের পয়সা বাপের সম্পত্তি বেচে পার্টি করি ভাই। একদিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খাওয়া খরচ কমাচ্ছেন, আর এদিকে গড়পাতা মন্ত্রী বাড়াচ্ছেন। তো মাননীয় প্রধানমন্ত্রী খাওয়া খরচ কত টাকা যাবে, আর এই মন্ত্রীদেরকে বরং প্রসঙ্গ করতে কত টাকা লাগবে? আমার কথা এখানে স্পষ্ট। ঠিক আছে, জামাতের যেখানে যেখানে আছে সব পদত্যাগ করবে। প্রতিষ্ঠান বন্ধ করে কাউকে শাস্তি দেওয়া আমিও এটা সমীচীন মনে করি না। আচ্ছা, এখন এখানে ব্যাপার হলো যে আপনি যে জ্বালানি সংকট এটা তো আন্তর্জাতিক বিশ্বের যুদ্ধ, এই সমস্ত কারণে এই সংকট প্রথমত। আর দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ যে সমস্ত ডিজেল ভারত থেকে আমদানি করতো, সেগুলো লোন যে পরিশোধ, আমি টাকা দিব দেন হচ্ছে আমি জিনিস আনবো, আর টাকা যখন আমি দিতে পারবো না তো একবার দুইবার তিনবারের বার জিনিস তো আমাকে দেবে না। স্বাভাবিক কারণে এখানে একটা জটিলতার সৃষ্টি হচ্ছে। এই জ্বালানি সংকট, তেল এবং ডিজেল লিকুইড যে গ্যাসের যে ইয়েটা করে সেটা এটা নিয়ে এলএনজি নিয়ে এই সংকটটা সৃষ্টি হয়েছে। এখন এইটার সরকারকে বিএনপি দুর্ভাগ্য যে যখনই বিএনপি ক্ষমতায় আসে তখন একটা অস্থিতিশীল বিশ্ব পরিস্থিতি এবং অস্থিতিশীল বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ থাকে এবং তার ভিতরে জনগণ বাছাই করে নেয়। বিএনপি সবসময় সবসময় দুর্ভাগ্য। আপনি শেখ হাসিনা, শেখ মুজিবের আমলে 2001 সবসময়, তার আগে আপনি দেখেন 90 জিয়াউর রহমানের আশাটাই আপনি দেখেন, একবারে তলাবিহীন জুড়ি, তারপরে দারিদ্র্য, দুর্ভিক্ষ, সামাজিক অনাচার, অবিচার, ব্যাংক ডাকাতি, কম্বল চুরি থেকে শুরু করে যে সামাজিক অবক্ষয়ের যে বিষয়গুলি ছিল, তো সেখানে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান সাহেবকে ক্ষমতায় যখন বসানো হলো তখন সেই দারিদ্র্যের তলাবিহীন ঝুড়ি তলা লাগালো। যে দুর্ভিক্ষ ছিল খাদ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করলো এবং যারা অক্ষর জ্ঞান ছিল না তাদেরকেও অক্ষর জ্ঞান করানোর ব্যবস্থা করলো। এইভাবে দারিদ্র্য, দুর্নীতি, সামাজিক অবক্ষয় প্রতিরোধ করে একটা স্থিতিশীল অবস্থা রাষ্ট্রপতি জিয়া আনলেন। রাষ্ট্রপতি জিয়াকে যখন হত্যা করা হলো, হত্যা করার পরে তারপরে সাত্তার সাহেব কয়েক মাস মাত্র যে হেড ছিল, তারপরে এরশাদ সাহেব যখন আসলেন, এরশাদ সাহেব আসার পরে এরশাদ সাহেবের বিরুদ্ধে যে আন্দোলন দীর্ঘ 9টা বছর বিএনপিকে একটানা করতে হয়েছে। মাঝখানে জামাত ইসলাম আওয়ামী লীগ 86 নির্বাচনে গেছে, 88 নির্বাচন বর্জন করছে, তারপরে 91 বিএনপি মানুষ আস্থার জায়গা আপসের নেত্রী খেতাবও পেয়েছেন, ক্ষমতায় মানুষ বসাইছেন। আবার দেখেন 94 গোলাম আজম সাহেবের বইয়ে লেখা আছে এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার, ওটা নিয়ে শেখ হাসিনা এবং ওনারা একসাথে মিলে আন্দোলন শুরু করে ওটা বাংলাদেশে একটা বিভিন্ন জায়গায় চলে গেলেন। আমরা বলছিলাম যে 180 দিনে সরকারের যেই সব জায়গায় চ্যালেঞ্জ, সেই জায়গাগুলো আজকে সিপিডিও বলেছে না, সেটা ঠিক আছে, কিন্তু আপনি যখন বললেন যে বিএনপি যখনই আসে তখনই কি এরকম হয়, বিধায় আমাকে ধারাবাহিক বর্ণনা যেতে হলো, না আমি তো যেতে চাই না। আপনার প্রশ্নের উত্তরে আমাকে যেতে হলো। এখন এইখানে যেটা আপনি যদি এই সিপিডি নিয়েই আপনি শুধু কথা বলেন তাহলে জ্বালানির এখানে এটা সংকট গেল। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি, ধর্ষণটা যে বেড়েছে, এটা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় পার্লামেন্টে বলেছে যে ধর্ষণটা বেড়েছে। ধর্ষণটা বিভিন্ন মাদ্রাসা থেকে শুরু করে তারপরে হচ্ছে বলৎকার, ধর্ষণ দুটোই কিন্তু বেড়েছে, কিন্তু মামলা করার ক্ষেত্রে কোনো প্রকার কোনো ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কালকে নাহিদ ইসলাম তার বক্তব্যে বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের সময়ের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল তার চাইতে এখন খারাপ হয়েছে। মব কালচার শেষ হয়নি, কিন্তু মব কালচার কমেছে, 2-4টা হলেও বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটছে। ঠিক আছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় নতুন যে একটা কালচার মব, এইটা তো 90% তো কমে আসছে, 10% এখন আছে। তারপর অন্তর্বর্তীকালীন সরকার এই দেনা দায় লোন যেটা বিগত সরকার করে রেখে গেছে, এলিব্রেড বলেন, তারপরে মেট্রো রেল বলেন, এই যে তারপরে ঈশ্বর দিতে যে আণবিক ইয়ে করেছে, সব মিলায় যে টাকা পয়সা সুদের শোধ করার যে ব্যাপারটা এবং ইন্টারেস্ট যেটা, এইটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিছু করেছে কিছু করেনি দিয়ে কিন্তু হসপাস করে তারা গেছে। অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে আপনার সবকিছু। আইন শৃঙ্খলায় পুলিশের পেশাদারিত্ব ফেরত আসেনি, এখানে না আসার দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে যে পুলিশের নিরাপত্তার একটা ব্যাপার আছে। আপনি যে ব্রাহ্মণবাড়িয়াতে দেখেন পুলিশ লাইনে সম্ভবত একটা গানের অনুষ্ঠান পুলিশের ইন্টারনালি ভিতরে, সেটা কিন্তু দেখেন পাশের যে মাদ্রাসাটি ছিল ওখান থেকে লাঠিসোঁটা নিয়ে এসে ওটা বন্ধ করা হয়েছে। এখন ওদের ইন্টারনাল
কোনো সমাবেশ কি গান বাজনার যে অনুষ্ঠান ওই যে বর্ষপূর্তি হয় অথবা ধরেন একটা আমাদের যে ইমপ্রুভ ডায়েট হইতো, আমরা তো সেখানে হোস্টেলে গান টান বাজনা টাজনা করতাম বেশ, তাই না? তো সেরকম সেটার একটা পরিস্থিতির এখন পুলিশের পেশাদারিত্বের ক্ষেত্রে দুটো জিনিস। একটা হচ্ছে বিগত আমলের পুলিশকে অতিরিক্ত ব্যবহার করে পুলিশ তার ইমেজ হারায় ফেলছে শূন্যের কোঠায়। এই শূন্যের কোঠা থেকে পুলিশকে তুলে আনতে যে সরকারকে ব্যাপক বেগ পেতে হচ্ছে। আর দ্বিতীয়ত অনেকের সদিচ্ছা আছে কিন্তু তারা নিরাপত্তার অভাব বোধ করছে। অনেক জায়গায় দেখবেন, দুই একটা জায়গায় আমি যেটা দেখেছি, ওই যে ফ্যামিলি কার্ড নিয়ে ইউনো অফিসে হামলা হয়েছে, হামলা হওয়ার পরে পুলিশ কিন্তু নীরব ভূমিকা পালন করছে। এখন পুলিশ নীরব ভূমিকা পালন করার কারণটা কি? কারণটা হচ্ছে পুলিশ কোন দিকে যাবে, এখানে সে কনফিউজড। কিন্তু একটা নিরপেক্ষ দায়িত্ব নিয়ে প্রথম দায়িত্ব হচ্ছে যে যারা দুর্ঘটনা ঘটাচ্ছে তাদেরকে প্রতিরোধ করাটা হচ্ছে আগে পুলিশের দায়িত্ব। তার মানে তাৎক্ষণিক সিদ্ধান্তটা সেটা নিতে পারেনি। না নিতে পারার আপনি ধরে নেন যারা বিএনপির ছেলে পেলে কি সরকার সমর্থিত লোক, কিন্তু এখানে এটা করলে তো হবে না। সরকার সমর্থিত হোক আর বিরোধী দল সমর্থিত হোক আর লাট বাহাদুর হোক, কোনো অপকর্ম করতে গেলে পুলিশকে পেশাদারিত্বের সাথে সেটা মোকাবেলা করতে হবে। আর সফলতা যদি সেটা সরকার পাচ্ছে না, সরকার পাচ্ছে না, পুলিশের পেশাদারিত্ব জায়গায় ফেরত আসেনি। না আসে নাই কেন, কত সময় লাগবে? আচ্ছা, তারা এখন মানুষের মন বদলাতে হবে, তো পুলিশের যদি মন না বদলায়, এত মন্থর গতিতে বদলাচ্ছে, আমি তো একটা স্পিড দিয়ে ব্যারোমিটার দিয়ে বদলানো মন কি যায়? আচ্ছা, আপনি চেয়ারে বসে আছেন কিন্তু আপনার কর্মে অনীহা, কি দরকার রিস্ক নিয়ে? কাজ কম করলেও বেতন পাবো, বেশি তোর পাচ্ছি না, যা পাওয়ার তাই তো পাচ্ছি, বেশি করলেও যা পাবো তাই পাবো, তাহলে আমার দরকার কি? কর্মে স্পৃহা নাই, সেই কারণে প্রথম থেকে শেষ পর্যন্ত পুলিশের এই ব্যাপারটা পারফরম্যান্স পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আর আপনি কিছু সফলতা বলেন। আমি যেমন সিপিডির না, সফলতা অনেক আছে। আমি একটু অ্যাডভোকেট আতিকুর রহমান আপনার কাছ থেকে শুনি। সরকারের এই 6 মাস নিয়ে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে বলে জামায়াত ইসলামী মনে করে, আপনার দল মনে করে। মন্ত্রী পরিষদে আরো পরিবর্তন আনতে হবে কারণ বেশিরভাগ মন্ত্রী ব্যর্থ, এই কথাও জামায়াতের আমির সাহেব বলেছেন। এখন আপনারা ছায়া মন্ত্রিসভা গঠন করার কথা বলেছিলেন, সেটা এখনো করতে পারেননি। বিএনপির মন্ত্রিসভা নিয়ে পরামর্শ দিচ্ছেন, এই বিষয়টা আসলে কতটা যৌক্তিক? দেখুন, ব্যর্থতা তো মূল্যায়ন জনগণই করছে। আসলে ওনারা প্রতিদিনে মন্ত্রী বাড়াচ্ছেন, প্রতিমন্ত্রী বাড়াচ্ছেন, উপদেষ্টা বাড়াচ্ছেন। একদিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খাওয়া খরচ কমাচ্ছেন, আর এদিকে গড়পাতা মন্ত্রী বাড়াচ্ছেন। তো মাননীয় প্রধানমন্ত্রী খাওয়া খরচ কত টাকা যাবে, আর মন্ত্রীদেরকে ভরণ পোষণ করতে কত টাকা লাগবে, এটি জনগণ। মন্ত্রীকে শুধু ভরণ পোষণই করে, মন্ত্রীর দায়িত্ব আছে তো একটা জীবন খরচ একজন মন্ত্রীর পিছনে, আমি সেটা বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, দেখুন, জামাত ইসলামী প্রথমবারের মতো ছায়া মন্ত্রিসভার কথা বলেছে। আজকেও আমাদের আমিরে জামাত বলেছেন যে এটা গঠন হয়েছে, যেহেতু এটি ছায়া মন্ত্রিসভা গঠন হয়েছে, এটি ইন্টারনালি গঠন হয়েছে, যেহেতু এটি এক্সপেরিমেন্ট। এখন আমাদের প্রত্যেক জায়গাতেই প্রত্যেকে একটু যার যার জায়গায় ক্যাপাসিটি বিল্ড আপ করা হচ্ছে, একসময় এটা জানানো হবে। ইন্টারনালি জামাত ইসলামী ছায়া মন্ত্রিসভা গঠিত হয়েছে, আজকে আমাদের দলীয় আমির বলেছেন। এই বিষয়টা আমি একটু যদি পরিষ্কার আমি আসি, যেহেতু এটি বাংলাদেশের প্রথম এক্সপেরিমেন্ট, ইতিপূর্বে কোনো রাজনৈতিক দল এই ধরনের তারা সাহস দেখায়নি, জামাত সে সাহস দেখিয়েছে। এবং জামাত প্রত্যেকটা বিভাগ, প্রত্যেকটা মন্ত্রণালয়ে তার যে কর্মদক্ষতা সেগুলো আছে। সাহসের কথা যে বলছেন, জামায়াত নির্বাচনের আগে জামায়াত সরকারি গঠন করে ফেলে, এরকম একটা হাইপ বা কথা শোনা যাচ্ছিল, তাই না? জামায়াত সেভাবে প্রচার করার চেষ্টা করছিল। সেই জায়গায় তারা তো একটা মন্ত্রিসভা, যদি তাই হতো তাহলে মন্ত্রিসভা গঠন করতো। সেই জায়গায় কি তারা লোক পাচ্ছে না, অথবা এরকম একটা মন্ত্রিসভা গঠন হয়েছে ছায়া মন্ত্রিসভা? আপনারা বলেছেন সরকারে আসলে এক ধরনের কৌশল, সরকারের জবাবদিহিতা এক ধরনের, আমি যখন সরকারে থাকে তখন আরেক ধরনের কৌশল। দুই কৌশল কিন্তু কখনো এক হতে পারে না। আমরা বলেছি জামাত যে চিন্তাটা করেছে, জামাত এটি ইতিমধ্যে ইন্টারনালি এটি গঠিত হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়, কিন্তু সময় মতো জামাত তা পাবলিকলি প্রকাশ করবে। এখনই জামাতের এই পর্যায়ে পাবলিকলি নিয়ে এসে, যেহেতু সরকারের মতো 6 মাস, আমাদেরও তো কিছুটা বিষয় আছে সেখানে, আমরা মনে করি আমরা অবজার্ভ করছি এবং যথাসময়ে যখন প্রয়োজন হবে সেক্টর ধরে ধরে তারা ব্রিফিং করবে মিডিয়ার সামনে। হ্যাঁ, সেটি বললাম, সময় বলে দেবে। সরকারের যতগুলো মন্ত্রণালয় আছে প্রত্যেকটা মন্ত্রণালয়ে জামাতের ইতিমধ্যে ছায়া মন্ত্রিসভা হয়েছে, এবং তাদের ঘোষণা কবে আমরা জানতে পারবো সেটা জানবে। সেটা দলীয় সিদ্ধান্ত, আমাদের দলীয় সিদ্ধান্ত। দল যখন উপযুক্ত মনে করবে তখন তারা সেটা ঘোষণা দেবে। আমরা মনে করি এটির কাজ চলছে এবং প্রত্যেকটা জায়গায় তাদের অভিজ্ঞতাগুলো তারা সঞ্চয় করার চেষ্টা করছেন, এবং সময় মতো দেশ জাতির কল্যাণে জামাত তারই
পলিসিকে তারা তখন পাবলিকলি বলবেন, তখন সবাই জানবেন, এটি গোপন করার কোনো বিষয় না। কিন্তু দলীয় কৌশলগত কারণে এখন যেহেতু আমরা নিয়ে এটাকে আমরা কাজ করার চেষ্টা করে যাচ্ছি, প্রত্যেকটা মন্ত্রণালয়ে টিম হয়েছে এবং যার যার জায়গায় তখন সেখানে কাজ করার চেষ্টা করে যাচ্ছে। তখন যেটি আপনি বলেছেন আমাদের সরকারের আসলে সফলতাটা, আমরা সরকার সফলতা বলার জন্য প্রস্তুত থাকি আসলে বিরোধী দল হইলেও, কিন্তু আমরা আসলে সফলতাটা খুঁজে পাচ্ছি না। এত পরিমাণ সরকারের ব্যর্থতার দিক সামনে আছে, এটি আসলে 1 ঘন্টা বললেও কিন্তু শোতে আপনি আমাদেরকে সমাজগুলো শেষ করা যাবে না। যদিও নির্বাচনের আগে আমরা শুনেছি তারা আমাদেরকে একটা বিষয় বলেছেন মাঠে ময়দানে, যে আমরা দেশ পরিচালনা অভিজ্ঞ, নিঃসন্দেহে অভিজ্ঞ, তারা 3 বার ক্ষমতা ছিলেন। কিন্তু এই 6 মাসে কিন্তু আমরা অভিজ্ঞতার যে একটা বাস্তব দিক সেটা কিন্তু আমরা আসলে খেয়াল করিনি, বরং অনেক ক্ষেত্রেই একটা অনভিজ্ঞতা এবং দুর্বল সরকারের চিত্র কিন্তু আমরা 6 মাসে খেয়াল করেছি। দেখুন, আপনি যদি বলেন আচ্ছা আমি বাদ দিলাম সংস্কার, আমি বাদে দিলাম, যেহেতু এটা ওনারা বললে ওনারা অনেকটা রেগে যান, বাদ দিলাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে আসলে নিয়ন্ত্রণ করতে পেরেছে। এই 6 মাসে বিরোধী দল যে দায়িত্বশীল ভূমিকা পালন, আপা বলেছেন যে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, এটা কিন্তু বলা যাবে না। বাংলাদেশের যত বিরোধী দল হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় 6 মাসের মধ্যে কিন্তু বহু ধরনের মাঠ পর্যায়ে হরতাল, অবরোধের কর্মসূচি কিন্তু দেওয়া হয়েছে। আমরা কিন্তু প্রতিবাদ করেছি, বিক্ষোভ করেছি, সমাবেশ করেছি, নিয়মতান্ত্রিক আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে। কিন্তু সরকারকে একদম মানে আপনার করে দেওয়া, কাজ করার সুযোগ না দেওয়া, নিঃসন্দেহে এটি ওনারা বলবেন দায়িত্বশীল ভূমিকা বিরোধী দল তার জায়গা থেকে পালন করার সেখানে চেষ্টা করেছে। দেখুন, আমরা তো মনে করি এর থেকে তো খারাপ অবস্থা কিন্তু অন্তর্বর্তী সরকার পেয়েছে। হঠাৎ করে 1.5 বছর তারা চালিয়েছেন, তো 1.5 বছর তো মানুষের সংকটটা কিন্তু পায়নি। আমি দ্রব্যমূল্য বলেন, জ্বালানি তেলের দাম বলেন, যে কোনো কারণে হোক তাদের লাখ ফেভার করুক, আমি যাই বললাম, মানুষ কিন্তু এখন যে ক্রাইসিসটা, 1.5 বছর ভালো ছিল, এই যে ক্রাইসিসটা বলছি, ক্রাইসিসটা যেটা, সেই ক্রাইসিসটা কিন্তু তখন তখন বলেছেন ইলেকশনটাও সব ঠিক হয়ে যাবে, বলেছেন না? এবং ইলেকশনের জন্য নানাভাবে কিন্তু এই যে এখন মবের কথা বলি না, আচ্ছা বলুন তো গত 6 মাসে আমরা এটা আশাও করি না, এটা আমাদের কাম্য নয়, মাননীয় প্রধানমন্ত্রীর ভবন কত একবার ঘেরাও হয়েছে, আমি দেখুন তো 1.5 বছরের ভিতরে কতবার যমুনা ঘেরাও করা হয়েছে। আমাদের একদম মাননীয় প্রতিমন্ত্রী আছেন এখন একটা মন্ত্রণালয়, বলছি আমি, তিনি একটা সিটি কর্পোরেশন মেয়র জন্য তিনি কতবার সেখানে তিনি ঘেরাও করেছেন, কাজ করতে দিচ্ছেন না। তো নিঃসন্দেহে একটা সুন্দর একটা পরিবেশ কিন্তু এই 6 মাসে ওনার রাজনৈতিক পরিবেশ পেয়েছেন। কিন্তু আপনি ওই 6 মাসের বা ওই 1.5 বছরের কথা কেন বলছেন? আমি ওই সময় কি আপনাদের সরকার ছিল, জামায়াতের সরকার ছিল? আমি এটা প্রাসঙ্গিক, যেটা আপনি বলেছেন যে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, আমি সেটা ব্যাখ্যা করা যে এর থেকে কিন্তু ওই সময়টা আরো খারাপ ছিল। ওই সময় ব্যাপক ধরনের ঘেরাও হয়েছে, যমুনা ঘেরাও হয়েছে, এই দাবি সে মানে প্রত্যেক মানুষের সকল দাবি তখন দেখিয়েছিল। দেখলাম যে এই 6 মাসে কিন্তু একটা দাবি নিয়ে কিন্তু মাঠে আসে না। আমি ব্যাখ্যা আসছে কোথাও কি একদিন কোনো ঘেরাও হয়েছে? কিছু কিন্তু ঘেরাও হয়নি, মানে সব মানে এখন এই সরকার ক্ষমতা আসলো, কারো কোনো দাবিও আর নাই। ইউনিট সরকার বসলো, সবাই সব দাবি নিয়ে সবাই যমুনা ঘেরাও করেছেন। আমি বলছি এটা তুলনামূলক পার্থক্যটা, যে সে সময় তার আরো বঙ্গুর অবস্থা সেখানে ছিলেন, সেখানে আরো বেশি পুলিশের মধ্যে নার্ভাসনেস কাজ করেছে। এখন তো 1.5 বছর পরে এসে কিছুটা স্টেবল হয়েছে, সেই জায়গায় ওনারা ক্ষমতাটা পেয়েছেন। এখন যদি বলেন যে না আমরা আসলে আগে সব দায় আপনি দিতে পারেন যে অমুক সব, কিন্তু আসলে বাস্তবে যদি করে দেখাতে না পারেন তখনই কিন্তু আপনি আরেকজনের উপরে, কিংবা কাছের সরকারের ব্যর্থতা, দূরের সরকারের ব্যর্থতা আছে, আপনি যদি আপনার সক্ষমতা দেখেন আমি কি করতে পেরেছি আসলে, সেই জায়গায় উল্লেখ করার মধ্যে কিন্তু আমরা খুব বেশি একটা কিছু হয়েছে, ওনারা কিছু পদায়ন করেছেন, এই ক্ষেত্রে ওনারা মোটামুটি মানে পারফরমেন্স খুব ভালো। যেটা আওয়ামী লীগ লম্বা সময় করেছে সেটা ওনারা মোটামুটি অল্প সময়ে এই কোর্স কমপ্লিট করে ফেলেছেন। দলীয়করণ যা বলে একদম সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বিভিন্ন আপনার মানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ শুরু করে কোনো জায়গা বাদ নাই, সব জায়গায় তারা কিন্তু তার যারা অনেকে নির্বাচনে হেরেছেন, অনেকে দলীয় অত এমপি হতে পারেন নাই, তাদেরকে নানা জায়গাতে এই জায়গায় সরকার মোটামুটি বলা যায় সফল ভালোই হয়েছে, মানে দলীয়করণে যা যেটা বলা। কিন্তু বিদ্যুতের দাম বাড়িয়েছেন, গ্যাসের দাম বাড়িয়েছেন। আজকে দেখলাম যে মাননীয় আইনমন্ত্রী এক জায়গায় কথা বলছেন, সেখানে 2 বার বিদ্যুৎ চলে, মানে স্যারে দেখা যাচ্ছে না। এই যে এতগুলো কথা আপনি বলছেন, তাহলে আপনি এই জিনিসটা কেন আপনি বুঝতে পারেন? হ্যাঁ, আপনি সংকট বলতে পারেন। আমরা জনগণ তো কী চাই? জনগণ চাই
আমার প্রয়োজনটা আপনি পূরণ করেন। আপনি আমার প্রয়োজন পূরণ করতে পারছেন না, আমার সেখানে সার সংকটে আছি, বিদ্যুৎকে বেসরকারি খাতে আমি সেখানে দিয়ে দিচ্ছেন। মানে এই পর্যন্ত আসলে মোটা দাগে সরকারের 6 মাসে দেশ পরিচালনার দক্ষতার প্যারামিটারটা আসলে আমরা পজিটিভ মাইন্ডের লোক হওয়ার পরও সেটা আসলে আমরা আনফরচুনেটলি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ডক্টর তৌফিক, আপনি যদি রাজনীতি বিশ্লেষক হিসেবে আপনি কি মনে করেন এই 6টা মাস সরকার যে প্রক্রিয়ার মধ্য দিয়ে, যে সময়ের মধ্য দিয়ে, যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে আজকে এই পর্যায়ে এসছে, এইখানে আজকে সিপিডি যেভাবে তাদের মূল্যায়ন করেছে এবং সেখানে বলেছে যে রাজস্ব আদায়, বেসরকারি বিনিয়োগ, শিল্প উৎপাদন, কর্মসংস্থান, এই জায়গাগুলো এবং জ্বালানি পরিস্থিতি, আইন শৃঙ্খলা, এই জায়গাগুলো সরকারের সবচাইতে মানে এক ধরনের মানুষের আস্থার জায়গায়ও এক রকমের একটা ঘাটতি দেখা যাচ্ছে। আপনি কি মনে করেন অর্থনীতির এই কাঠামোগত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য নতুন সরকারের এই পদক্ষেপগুলো কতটা কার্যকর ছিল? আসলে প্রথমেই আমি যেটা দিয়ে শুরু করতে চাই যে 6 মাসে এ পর্যন্ত আপনি স্বাধীনতার পরবর্তী সময় থেকে যতগুলো সরকার ক্ষমতায় এসেছে, কোনো সরকারই কিন্তু 6 মাসের তাদের অ্যাক্টিভিটিস নিয়ে কোনো রিপোর্ট বা জবাবদিহিতায় আসেনি, আমরা কখনো দেখিনি। এই প্রথম জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার এসেছে, উনি কিন্তু 6 মাসের অ্যাজ পার যে ইলেকশন ম্যানিফেস্টোতে যা ছিল সেটা প্রেক্ষিতে 6 মাসে কিন্তু উনি একটা পর্যালোচনা দিয়েছে এবং তারই প্রেক্ষিতে যেতে সম্মানিত সহ-আলোচক বলেছেন যে কয়েকদিন পরে পরে মন্ত্রী চেঞ্জ করা, আমরা কিন্তু কয়েকদিন পরে পরে দেখিনি, 6 মাস পরেই দেখেছি। এটা বেসড অন পারফরম্যান্স, এটা একটা চলমান প্রক্রিয়া। মন্ত্রিপরিষদ পরিবর্তন, পরিমার্জন, এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। মানুষের যখন কাজের পরিধি বেড়ে যায় সেক্ষেত্রে পরিষদ একটু আকার বড়ই হতে পারে। আপনি দেখেন যে লক্ষ্য করেছেন যে ফরেন মিনিস্ট্রিতে যে 2 জন প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে ডিউ টু গ্লোবালাইজেশন। আপনি আগে দেখেন আমরা একমুখকেন্দ্রিক পররাষ্ট্রনীতিতে ছিলাম, এখন বহুমাত্রিক কেন্দ্রিক হয়েছে। তো স্বভাবতই এখানে কাজের পরিধি বেড়েছে, সেখানে 2 জন প্রতিমন্ত্রী হতেই পারে। আপনি আরও যদি মন্ত্রণালয়গুলো দেখেন, হ্যাঁ কিছু কিছু মন্ত্রণালয় হয়তো আপনি দেখছেন একজন মন্ত্রী 3টা মন্ত্রণালয় সামলাচ্ছেন। মন্ত্রণালয় নিয়ে কিন্তু কোনো বিতর্ক নাই, বিতর্ক হচ্ছে কাজের পারফরমেন্সের এবং তাদের যে কর্তব্য, যে দায়িত্ব, সেই জায়গায় তারা কতটা অ্যাক্টিভলি এবং কার্যকরভাবে মানুষের কাছে সেবা দিতে পেরেছে। হ্যাঁ, সেক্ষেত্রে জ্বালানি সংকটের কথাটা এসেছে। জ্বালানির যে সংকট, এটা কিন্তু বৈশ্বিক সংকট এবং এটা কিন্তু বাংলাদেশে এমন না যে বাংলাদেশের সংকটটা ক্রিয়েট করেছে, বৈশ্বিকভাবে এটার প্রভাবে কিন্তু বাংলাদেশে এসেছে। আপনি যদি অন্যান্য দেশের সাথে তুলনামূলক দেখেন সেক্ষেত্রে কিন্তু আমরা জ্বালানি সংকট অনেকটাই কাটিয়ে উঠেছি। কিন্তু বিদ্যুৎ সংকটের যে ব্যাপারগুলো আছে, এটা কিন্তু সম্মানিত সহ-আলোচক একবারও আগে যে কুইক রেন্টাল ছিল, যেটাকে আমি বলি প্যারাসিটামল প্ল্যান, প্রত্যেকটা গভর্নমেন্ট যখন এসে চিন্তা করে আমার সময়টা যেন মানুষের ভোগান্তি না হয়, ইন দ্য লং রান, যেটা হচ্ছে 10 ইয়ার্স, 20 ইয়ার্স, 50 ইয়ার্স পার্সপেক্টিভ কোনো কিন্তু প্ল্যান আমরা দেখিনি। আমরা দেখেছি কি ওই ট্রাম্পটা যে রাজনৈতিক দল যখন ক্ষমতায় এসেছে ওনাদের ট্রাম্পটা ওনারা কীভাবে প্রপারলি ডান করতে পারে এবং তারই প্রেক্ষিতে দেখেছি প্রতিবেশী রাষ্ট্রের প্রতি যে এই কুইক রেন্টালের জন্য ডিপেন্ডেন্সি হয় সেটা সাফার কিন্তু আমরা করছি এবং স্বাভাবিকভাবেই 6 মাসে কিন্তু কোনো বিদ্যুৎ ঘাটতির সমস্যার সমাধান সম্ভব নয়। এখন যদি ইন দ্য লং রানও চিন্তা করতে হয় সময়ের প্রয়োজন। ইতিমধ্যে আপনি দেখেছেন ফাইন্যান্স মিনিস্টার এই কথাটা বলেছেন যে অ্যাটলিস্ট এটাকে আমরা একটা সহনীয় পর্যায়ে আনতে হলে আমাদের 2 বছরের প্রয়োজন এবং এটা সময়েরই প্রয়োজন। এবং এটা যদি এমন হয় আবার এই গভর্নমেন্টও যদি চিন্তা করে যে না আমাদের ট্রাম্পটার জন্য মানুষের ভোগান্তি না হয় তাহলে কিন্তু আবার আমরা সাফারিংসে যাব। পাশাপাশি আপনি একজন অধ্যাপক, আপনি একাডেমিশিয়ান, আপনি ডেফিনেটলি অনেক বেশি জ্ঞান রাখেন আমাদের চাইতে। আপনি একটু বলবেন যে 2 বছর যদি সময় নেয় বাংলাদেশের শিল্প কারখানা, আপনি জানেন যে কি পরিমাণ সাফারিংস অলরেডি সেই জায়গায় চলছে এবং প্রতি মাসে কতগুলো ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, কি পরিমাণ মানুষ তার কর্ম হারাচ্ছে, গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। 2 বছর যদি জ্বালানি তাদেরকে সরবরাহ না করা যায়, মানুষের সাফারিং সেটা তো আলাদা, হ্যাঁ মানুষ একটু বিদ্যুৎ কম পাচ্ছে, মানুষ সেটা গেল, কিন্তু এই যে কর্মসংস্থান হারানো প্লাস হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় যে রেমিটেন্স আয়ের যে জায়গা, যে আরএমজি সেক্টর, সেই জায়গাটাকে যদি এইভাবে ক্ষতিগ্রস্ত হয় এটা পোষাবে কিভাবে? ডেফিনেটলি এটার জন্য আমাদেরকে অনেক পে করতে হবে, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু 2 বছর উনি বলেছে, উনি ওনার
মতো করে সর্বোচ্চ সময়টা দিয়েছে, কিন্তু এটাকে কিন্তু খুব প্রায়োরিটি বেসিসে সলভ করতে হবে, আদারওয়াইজ তো আমাদের এটার জন্য অনেক সাফার করতে হবে। এবং এটাকে এখন কিভাবে দ্রুত মিনিমাইজ করা যায়, অনেকেই যেমন বিরোধী দল থেকে যে কথাটা বারবার বলে হচ্ছে কোনো অবস্থাতেই ভারতের সাথে আলোচনায় বসা যাবে না বা বসতে ওনারা নিজেরাই এটার বিরোধী, কিন্তু আমার কাছে মনে হয় প্রতিবেশী দেশ হিসাবে আমরা এতদিন কুয়েত রেন্টাল থেকে শুরু করে অনেক বাণিজ্যের ক্ষেত্রে ওনাদের সাথে যে ডিজেল সহ আমরা যে ডিপেন্ডেন্সি ছিলাম, হুট করে কিন্তু এখান থেকে সরে আসা যাবে না। আমাদের স্বাভাবিকভাবে স্বাভাবিক প্রক্রিয়ায় প্রতিবেশী দেশের সাথে কিন্তু আলোচনাও চালাতে হবে, বাণিজ্যের ক্ষেত্রে যে যে ইস্যুগুলো ছিল সেগুলো কন্টিনিউ করতে হবে, পাশাপাশি আমরা দর কষাকষিতে যাব, যেটা আগে হয়নি। আপনি দেখেন ইনফ্যাক্ট ভারত কিন্তু আগের মতো অবস্থানে নাই, ভারত কিন্তু অনেকটা নমনীয় পর্যায়ে কিন্তু বাংলাদেশের সাথে, আপনি যদি দেখেন লাস্ট 2-3 উইকসের ঘটনাগুলো, বাংলাদেশের পক্ষ থেকে যখন বলা হচ্ছে, পাশাপাশি ভারত থেকেও যেভাবে রেসপন্স হচ্ছে, সেটা কিন্তু আমরা 4 বছর আগের যে সিচুয়েশন সেরকম দেখছি না। স্বাভাবিকভাবেই আমরা কিন্তু হুট করে ইউটার্নে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট কিন্তু ভাবতে পারবো না। স্বাভাবিকভাবেই আমরা যেহেতু ডিপেন্ডেন্ট ছিলাম, এজন্য সমস্যাগুলো আছে। ডেফিনেটলি সাজাপ্রাপ্ত আসামি ওনারা আশ্রয় দিয়েছে অনেক ক্ষেত্রেই। আপনি দেখেন ওসমান হাদি থেকে শুরু করে হাজার হাজার তরুণদের হত্যাকারী ভারতে পালিয়ে আছে এবং ওনারা আশ্রয় দিয়েছে। এটা যেমন সত্যি, সে ব্যাপারে যেমন স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষের ইমোশন, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট স্বাভাবিকভাবে প্রতিবেশী রাষ্ট্রের এগেনস্টে চলে গেছে, এটা যেমন সত্যি। পাশাপাশি আমরা বিজনেসের ক্ষেত্রে অনেক ডেইলি নেসেসিটিস কমোডিটিসের ক্ষেত্রেও কিন্তু আমরা ভারতের উপর ডিপেন্ডেন্ট ছিলাম। এই ডিপেন্ডেন্সি থেকে হুট করে কিন্তু সরে আসলে কিন্তু আমাদের কি, এই যে এখন বিদ্যুতের ক্ষেত্রে যে আমরা পে করছি, আপনি দেখেন ডেইলি নেসেসিটিস কমোডিটিস, যেটা সম্মানিত সহ আলোচক করেছেন, জিনিসপত্রের দাম বাড়ছে। এই জন্য আমরা কিন্তু এখন ইম্পোর্টের দিকে অ্যাকসেপ্ট ভারত অন্যদিকে ঝুঁকতে হচ্ছে, এবং এই যে চ্যানেলগুলো ওপেন করা, সেটার জন্য কিন্তু সময়ের প্রয়োজন। আমার কাছে মনে হয় উই আর সারাউন্ডেড বাই ইন্ডিয়া। আমি বলছি না ইন্ডিয়ার উপর আমাদের ডিপেন্ডেন্সি থাকতে হবে, এই ডিপেন্ডেন্সিটা যত দ্রুত কমানো যায় সেটাই আমাদের জন্য ভালো, কিন্তু সেজন্য আলোচনার প্রয়োজন। আমাদের সাথে অনেকগুলো সমস্যা আছে। আচ্ছা, পরিষ্কার। পাপি আপা, আপনি কি এই বিষয়টা নিয়ে বলবেন যে 2 বছরের সময়ের কথা বলেছে, আজকে সিপিডি যখন এই প্রেস কনফারেন্স করে, তারা এই বিষয়টার উপরে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে যে জ্বালানি পরিস্থিতি, আপনার বেসরকারি বিনিয়োগ, শিল্প কারখানা এবং উৎপাদন যে প্রক্রিয়া, টোটাল জিনিসটা একটার সাথে আর একটা, আপনি জানেন যে রিলেটেড। সো এই জায়গায় সরকার কতটা তার দক্ষতার পরিচয়, যেহেতু ওনারা বলছেন যে সরকার বলছে যে তারা অভিজ্ঞ, এই মন্ত্রিসভা অভিজ্ঞ মন্ত্রিসভা, সো সেই জায়গাটায় কতটা, আপনি রাজনীতি বিশ্লেষক, আপনি তো বিএনপির নেত্রী, আবার মানে ওই জায়গা থেকে যদি একটু বলেন যে আসলে এই জায়গাটা সরকারের জন্য কতটা চ্যালেঞ্জ। হচ্ছে কি যে মন্ত্রী পরিষদের অভিজ্ঞতা, যোগ্যতা, দক্ষতা, এইটার চেয়ে রাজনৈতিক সমঝোতাটা হচ্ছে সবচেয়ে আগে। আপনি যদি বলেন কেমন বেসরকারি বিনিয়োগ ধরেন, এখন বেসরকারি বিনিয়োগ বসুন্ধরা বলেন, বেক্সিমকো বলেন, সামিট বলেন, হামিম বলেন, আরও এক্সট্রা XYZ আছে, এগুলো বেসরকারি বিনিয়োগ। এখন ব্যক্তি অপরাধী করছে, দল করছে স্বৈরাচারের, ব্যক্তি অপরাধ করছে। এখন ব্যক্তির অপরাধ যদি আপনি প্রতিষ্ঠানে যে ঠাকায় দেন, তাহলে এখানে আলটিমেটলি কি হলো? স্থবির হলো, উৎপাদন ব্যাহত হলো, বেকারত্ব সৃষ্টি হলো, কর্মসংস্থান কমে গেল, এবং অর্থনীতির চাকা ঘোরাটাই হচ্ছে লাভ। আপনি যখন অর্থনীতির চাকাকে স্থবির করবেন, তখন আলটিমেটলি কি হবে? আপনার এগুলো ডে বাই ডে বাড়বে, এবং সামাজিক অবক্ষয়, চুরি, ডাকাতি, ছিনতাই, আত্মহত্যা থেকে শুরু করে অনেক কিছু ব্যাপক হারে বৃদ্ধি পাবে। এখন এগুলোর মালিক কারা? এগুলোর মালিক এইসব বেসরকারি বিনিয়োগের কথা বলছেন, এইসব বড় বড় কোম্পানিদের কথা বলছেন, তাদের ক্ষেত্রে সরকারের পলিসি কি? আচ্ছা, সরকারি পলিসি কি? আমি পত্রিকাতে দেখেন, আমি তো সরকারের সাথে পলিসির কোনো ব্যক্তি আমি না, আমি সরকারের সাথেও জড়িত না, মানে মন্ত্রী এমপি এগুলোর সাথে তো আমি জড়িত না। আমার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে আমি যেটা বুঝি এবং যেটা বলি, বিদ্যুৎ নিয়ে কয়েকদিন আগে বসুন্ধরা গ্রুপের এক ব্যক্তির সাথে বসছে, সাথে সাথে ধরেন জামাত, এনসিপি পত্রপত্রিকায় ব্যাপকভাবে নিউজ, যেটা ভারতীয় এজেন্ট, এই বিদ্যুৎমন্ত্রী, এটা দালাল, এটা দেখেন বসুন্ধরা গ্রুপের আমাকে সাথে বসে এখন এখানে স্বৈরাচারকে, দোসরকে পুনর্বাসন করার চেষ্টা করছে। ব্যক্তি স্বৈরাচার এক জিনিস, প্রতিষ্ঠান তো একটা, স্বৈরাচার কি প্রতিষ্ঠান হয়? মানে স্বৈরাচার ব্যক্তির প্রতিষ্ঠান।
তো ব্যক্তি পাবে পানিশমেন্ট, ব্যক্তি পাবে সাজা, ব্যক্তি পাবে শাস্তি, কিন্তু আপনি প্রতিষ্ঠানকে কিভাবে শাস্তি দেবেন? এইভাবে বন্ধ করে, উৎপাদন বন্ধ করে, চাকরিচ্যুত করে, বেকারত্ব বৃদ্ধি করে। এই যে আপনার ইয়েতে নরসিংদীতে কি একটা টায়ার কোম্পানি আগুন ধরায় দিল, হ্যাঁ গাজী টায়ার। তা আলটিমেটলি কি হলো? যদি 2000 লোক থাকে, কর্মসংস্থান হারালো, উৎপাদন ব্যাহত হলো। তো বেসরকারি প্রতিষ্ঠানগুলা বলেন আর বিনিয়োগ বলেন, এইভাবে যদি আমরা ওই স্বৈরাচার প্রতিষ্ঠানের গায়ে ট্যাগ লাগাতে যাই, তাহলে আলটিমেটলি তো লোম বাঁচতে কম্বল উজাড় আপনি করে দিবেন, আর সরকারের ঘরে দোষ চাপাবেন, আর ব্যর্থতা সফলতা নিয়ে এসে আমাকে গলাবাজি করতে হবে, পক্ষ বিপক্ষ হব। এগুলো কি আসল না? আমাকে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে আমাকে দেখতে হবে। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সচল এবং স্থবিরতা কাটিয়ে কিভাবে এগুলো রান করে, মার্চ করে, এবং তাদের কর্মচারীদের বেতন আতন, কর্মসংস্থান ঠিকঠাক মতো শিডিউল মাফিক, নিয়ম মাফিক করছে কিনা সেটা আপনি দেখেন। আর এদের মালিক যারা, তাদের অপরাধী, হত্যা, খুন, সন্ত্রাস যা করছে তাদের বিচার করেন। জিনিসটা তো দুই ভাগে ভাগ করতে হবে, কারণ প্রত্যেকেই আপনি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যদি ব্যবসা করে, ব্যবসা প্রতিষ্ঠানটাকে তো আপনি মেরে ফেলতে পারছেন না গলা টিপে। সেই জন্যই জিজ্ঞেস করছি সরকারের পলিসি আসলে কি? সরকারের পলিসি এটাই হওয়া উচিত, কিন্তু সরকার তো সমস্যায় পড়ে গেছে জামাত আর এনসিপির মতো একটা মানে উগ্র এবং এক্সট্রিমিস্ট সবকিছুতে। যেমন ঘরে ঘরে দুর্গ তৈরি করে ফেললো, যে কোনো মুহূর্তে হচ্ছে তারেক রহমানকে সুটকেস হাতে করে নিয়ে লন্ডন পাঠিয়ে দিবে। শেখ হাসিনা যেই পথে, বিএনপিও যাবে সেই পথে। বিএনপির সুটকেস ওনারা গোছানোর দায়িত্ব নিয়ে নিছে, বিএনপির টিকিট ওনারা কাটতেছেন, বিএনপির বোর্ডিং পাস ওনাদের হাতে, শুধু আমাকে ওনারা তুলে দিবে, আমি চলে যাবো। যেভাবে এসকে সিনহাকে তুলে দিছিল ডিজিডিএফআইরা, এখন ওনারা সেই মালিক হয়েছেন, তুলে দিচ্ছেন। আজকে দেখেন ছায়া মন্ত্রিসভা ওনারা গোপনে রাখছেন, কিন্তু সমালোচনা গোপনে নাই, ওপেনে। এবং 64টা ডিস্ট্রিক্ট, 460টা উপজেলায় ইস্টার্নবাজি কিন্তু কমপ্লিট, এবং সরকারের পতন অনিবার্য বলে দিছে, এবং মাটি খুঁড়ে সরকারকে দমন করে দিবে বলে দিছে। এই যে ধরেন অবস্থার সাথে, দেশের বাস্তবতার সাথে রাজনৈতিক সংগঠন আজকে হাসছে। কে? হাসিনা হাসছে। আজকে কে? ওই ডিবির মনিরুল দাঁত খেঁচায় কেলায় বক্তৃতা দিচ্ছে। আজকে ওই নানকেরা ফ্যাসফাসা গলায় এমনভাবে বক্তৃতা দিচ্ছে মনে হচ্ছে পল্টন ময়দানে লক্ষাধিক লোক সামনে বসে আছে। কেন দিতে পারছে? কেন দিতে পারছে? বিরোধী দলের এই আচরণের কারণে তো দিতে পারছে। আপনি কোথায় শুনেন এগুলো? কেন আমি ফেসবুকে দেখি, আচ্ছা, ফেসবুক চালাতে সাথে দেখি, যখন দেখি সবসময় বিরোধী দলের জিনিসগুলো ফলো করতে হয়। না করলে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কি বলে, দৃষ্টিভঙ্গি কি, কোনটা আমার দোষ, কোনটা অহেতুক সমালোচনা, আমি যাচাই বাছাই করবো কিভাবে? আমি পত্রিকা পড়ি, পেপার পড়ি, বক্তৃতা শুনি, বিবৃতি শুনি, ওনাদের সবকিছু দেখি শুনি, আবার কোনটা ফলস কোনটা সঠিক সেটাও যাচাই বাছাই করার চেষ্টা করি। ঠিক আছে? এখন না, এখানে আর একটু কথা আছে। এখানে এখন আমাদেরকে এইভাবে দিচ্ছে। যমুনা ঘেরাও নিয়ে উনি যে কথাটা বললেন, যমুনা ঘেরাও তো ওনাদের একটা আর্টিফিশিয়ালি ঘেরাও। ভিতরে তাদের শাপলা দিবে না করি দিবে না শাপলা দিবে। সচিবালয়ের বারান্দায় ঠিক একবার একচেটিয়া আধিপত্য এনসিপি, জামাত ইসলামের। টেলিফোনে কোর্ট থেকে কয়েকজন আইনজীবী একটা রিটের অর্ডার পাওয়ার সাথে সাথে সচিবকে ফোন, এটা আমি অমুক বলছি, আপনি তাড়াতাড়ি ফাইল ছাড়েন, এই করেন সে করেন। এই যে ব্যাপারগুলি, এই ব্যাপারগুলিতে তারা দুই রকম স্ট্যান্ডবাজি করছে। এইরকম বাইরেও তারা শক্তি দিছে, ইউনিয়ন সরকারের কাছে আদায়ও তারা করছে, করে তারা এটা একটা আইওয়াস যেটাকে বলে সেটা করছে। দলীয় নিয়োগ, অন্তর্বর্তীকালীন সরকার এসে অধিকাংশ জায়গায় জামাত ইসলামে নিয়োগ দিছে। সেগুলোকে আওয়ামী লীগ যেগুলোকে ছিল, জেলা প্রশাসক সব পালায় চলে গেছে, ওগুলোকে পরিবর্তন করা হয়েছে, পরিবর্তন করে বিএনপিকে নিয়োগ দিছে। যেটা দিছে ভাই সেটা বলবো, বিএনপি চুরি না, অন্তর্বর্তীকালীন সরকার তো দলীয় নিয়োগ দিছে। আপনি বিশ্ববিদ্যালয়গুলো, আমার রাজশাহী ইউনিভার্সিটির বিসি জামাত করা, আমার চাঁপাইনবাবগঞ্জে সে জামাতের প্রতিষ্ঠানের জায়গা কিনছে পর্যন্ত 3.5 বিঘা আমার বাড়ির পাশে ক্লিনিক বানাবে, আমি সেটা জানি। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত পিএইচডি ডিগ্রি, এরকম পুস্তক যে নির্বাচন করছে নীলক্ষেত থেকে ব্যালট ছাপায়, এটাও তো মানুষ ধরা খেয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার জামাতে নিয়োগ দিচ্ছে, ম্যাক্সিমাম নিয়োগ জামাত দিচ্ছে। বিএনপি এসে যেগুলো আওয়ামী লীগ পলাতক ছিল, জেলা প্রশাসক নিয়ে ওনাদের অনেক ঝাল কেন? ওনারা যেগুলো জায়গায় জিতছে সেগুলো জেলা প্রশাসক বিএনপির। ওরা একচেটিয়া কোনো ব্যালেন্স চায় না, ওরা ছায়া মন্ত্রিসভা করে সরকারের সাথে ব্যালেন্স চায়, কিন্তু এলাকার যে একটা ভারসাম্য দরকার, একটা মানুষের দাঁড়ানোর জায়গা দরকার, সেই জায়গাটা ওনারা দিতে চান না। না দিতে চার কারণে জেলা পরিষদ দেওয়াতে গায়ে ওদের সবচেয়ে বেশি জ্বালা। আচ্ছা, গায়ে এই জ্বালা এখন আমি তো আমার দলের দিব ভাই।
চুরি করছে না ডাকাতি করছে না অপকর্ম করছে এগুলো তোমরা ধরো, অনিয়ম কোথায় করছে সেটা তুমি ধরো। এটা কি- আর নির্বাচন যখন আসবে জি। তখন নির্বাচনের ভিত্তিতে যারা আসবে তারা বসে যাবে। আচ্ছা, পরিষ্কার। এখন ওনাদের গায়ে ঝাল ধরছে সবচেয়ে ভিসি প্রভিসি জি। এইসব নিয়োগ নিয়ে। জি। আবার ওনাদের যেখানে যেখানে নিয়োগ আছে ওটা নিয়ে কথা নাই। এই যে ডিএজি এজি তে ওনাদের নিয়োগ আছে এখনো এখনো এনসিপির কিসের নিয়োগ আছে? ডিএজি এজি হাইকোর্টের আচ্ছা, নিয়োগ আছে ওনাদের। এই যে আপনার 12 আসনে জামাত ইসলামের ছেড়েই তো এজি তো কি- হাইকোর্টে। তো কেন দিল সরকার? কোটা, সরকার বিরোধী কেন দলের দিল? কোটা আছে নাকি? শোনেন, এই উপদেষ্টারা এই আদিলুর রহমান শুভ্র, তারপরে হচ্ছে আসিফ নজরুল, এদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এনসিপি জামাতকে দিতে হবে বিএনপিকে। সরকার গঠন- আমি নিজে কথা বলে দেখছি। আচ্ছা। আমার কোর্টের বারান্দায় যখন দেখা হয়েছে এই পতন মানে নির্বাচন হয়ে যাওয়ার পর ওনারা এখন ছাড়ছে, আমি জিজ্ঞাসা করছি যে আপনারা এগুলো কি করছেন, বলে দিতে হবে, আন্দোলনে ছিল ভাগ দিবেন না, ভাগ দিতে হবে। ও, ভাগ দিচ্ছে না? ভাগ দিচ্ছে ওরা। আর কি ভাগাভাগি এখন করে চলছে এখন ভাগাভাগিতে চলছে, বার কাউন্সিল ভাগাভাগি, মানে- কোনো কথা নেই। না, BNP আর বার জামাত- কাউন্সিল শিশিরমণি জসিমউদ্দিন ভাগাভাগির অংশ ভাই, মানে- কোনো কথা বার কাউন্সিল নিয়ে নাই কিন্তু এদের। আপনি খেয়াল করে দেখেন, আর কোথায় ভাগাভাগি? এমপির হাইকোর্টের বারান্দা এবং বার কাউন্সিল পুরোটা জায়গা ধরে দিচ্ছেন। মানে বিএনপি জামাত এনসিপি ভাগাভাগি। আদেব ভাই, জামাতের যে কমিটি সেই ছেলেগুলো আছে, এনসিপির যে কমিটি আছে সেই কমিটি থেকে মিনিমাম 5 থেকে 7 জন ডিএজি আছে। আচ্ছা। আর বার কাউন্সিলে 6টা বা 7টা সিটিভিতে দুটো জামাতকে দেওয়া হয়েছে, আচ্ছা, নিয়েছে। আচ্ছা। এখন যেখানে উনি ভাগ আছেন সেখানে ওনার কথা নাই। আচ্ছা। ভাগ না পেলেই দলের হয়ে গেল, আচ্ছা। এই হলো আমি এই হলো কি সেই হলো। বলতে চাই? আমার কথা এখানে স্পষ্ট। ঠিক আছে। জামাতের যেখানে যেখানে আছে সব পদত্যাগ করবে, আচ্ছা, সব পদত্যাগ করবে। সরকারের কাছ থেকে নিবেন, আবার যেখানে ভাগ পাবেন না বলবেন দলীয়করণ করছে। নিজের ছেলে পেলের লোকজন যা আছে ক্লোজ করেন। আচ্ছা, পরিষ্কার। ক্লোজ করে নিজের স্ট্যান্ডে পরিষ্কার। আমি কোনো প্রশ্ন করব না। অ্যাডভোকেট আতিকুর রহমান। না, আমি শুনছিলাম মনোযোগ সহকারে আফার কথাগুলো। উনি ওনার যৌক্তিক জায়গাটা না দিয়ে আসলে Then back to back. সময়টাকে ভিন্ন দিকে নিয়ে আলোচনাটা কাগজ। শেষ করার চেষ্টা করেছেন। কারণ আপনি যদি যখন আপনার যুক্তি পাবেন না তখন অন্যদেরকে আপনি বলে সময়টা কাটানোর চেষ্টা করবেন। যিনি অনেক কথা আপনি বলেছেন, জানি না ওনার কাছে কতটুকু সেখানে, আমি জানি না কতটুকু প্রমাণ আছে। প্রথম উনি বলেছেন যে বিরোধী দল উগ্র এক্সট্রিম, আমার কাছে কোনো প্রমাণ কি আসলে আছে? ওনারা মানে জোর করে আমাদেরকে উগ্র করতে চাচ্ছে, বাপখানা এরকম এক্সট্রিম করতে চাচ্ছে। আমরা যে একটা কনস্ট্রাকটিভ রাজনীতি করতে চাচ্ছি আমাদের পছন্দ হচ্ছে না, আমরা আরও বেশি খারাপ কাজ করি। উনি বলেছেন যে ব্যক্তি খারাপ, প্রতিষ্ঠান খারাপ না, এর একটা মাফিয়া চক্র। তাহলে তো বলতে হয় যে শেখ হাসিনা খারাপ, আওয়ামী লীগ ভালো। যদি আমি বলি যেটা ডিবেট, এটা বলুন আপনি যে না ঠিক আছে 15 বছর ফ্যাসিবাদ হাসিনা কায়েম করছে, আওয়ামী লীগ করে নাই, এটা কি প্রাসঙ্গিক হবে? এস আলমের মানে আলম সাহেব খারাপ আর এস আলম ভালো, আলম সাহেবের প্রসঙ্গে তুলিনি। এটা কি আসবে? আমি যাই কথা বলি, ঢাল আছে আপনাদের। যেহেতু এখানে একটা প্রতিষ্ঠান গোটাটা একটা মাফিয়া চক্র এবং এরা ব্যবসার নামে মূলত তারা সব তাদের আয়ত্ত নিয়ে এসে তারা সম্পদ বিদেশে পাচার করছে। তো যেই প্রতিষ্ঠানগুলো বিগত সময়ে দেশে ব্যবসা করে তারা ব্যবসাটাকে তারা নিজস্ব করে তারা জনগণের পকেট তারা শুষে নিয়েছে এবং তারা সম্পদ পাচার করেছে, আবার তাদেরকে আপনি দেন, এটা কিন্তু কখনো শোভনীয় হতে পারে না। এই জন্য আমরা যাই বলি, এটি যারা মাফিয়া, যাদের ব্যবসা বান্ধব কোনো পলিসি নাই এবং যারা মধ্যে সব নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়, এদের কাছে কখনো ব্যবসা গেলে এবং এদের কাছে ব্যবসা গেলে বাংলাদেশের জনগণকে আরো বেশি ভোগান্তি পোহাতে হবে। তাহলে কি আপনি এই বিষয়টার সাথে একমত যে যেই প্রক্রিয়ায় ধরেন এই এতগুলো ফ্যাক্টরি পোড়ানো হয়েছে? না, আমি সেদিকে আসছি না। আমি কিন্তু কোনো কারখানা বন্ধের পক্ষে না, কারখানা সরকার চালু রাখুক। কিন্তু আপনি যেই যে দিচ্ছেন, আপনি ধরুন আমি বেসরকারি বিদ্যুৎ দিচ্ছেন, আপনি যদি বেসরকারিকরণ বিদ্যুৎকে আপনি করে ফেলেন, বিদ্যুৎ যেই পরিমাণ রেট বাড়বে, জনগণ কোনো বিকল্প থাকবে না, ওই সংস্থার কাছ থেকে আপনাকে বিদ্যুৎ কিনতে হবে। তা আপনি এখন যতটুকু সেবামূলক কাজ করছেন জনগণকে, এর মানে হচ্ছে বেসরকারি মানে হচ্ছে আপনি তখন বিশাল কিন্তু বিদ্যুতের বিলের বোঝা জনগণের সঙ্গে চাপানো হবে। দেখুন, মানুষ যেটা আপনারা যেটা বলেছেন, সে 1.5 বছরে তো বিএনপি অনেক কিছু খেয়েছে, জবাবদিহি করতে হয়নি। মানুষ মনে করে যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে কিংবা 1.5 বছরে কিন্তু অনেক নেতারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। কার? বিএনপির? অবশ্যই, মানে অন্তর্বর্তী সরকারের আমি বলছি, এবং কোনো জবাবদিহি নাই তো, তখন তো সব গেছে হলো কেন্দ্র সরকারের উপর দিয়ে। কিন্তু পুরো দেশের ক্ষমতা বলেন, চাঁদাবাজি বলেন, লুটপাট বলেন, দখলবাজি বলেন, টেম্পো স্ট্যান্ড বলেন, যাই বলেন, আপনি সমীকরণ করেন, জরিপ করে না দেখবেন একবারে 99.9% ওনারা, কিন্তু এখানে অন্য কারো ওনারা বাগ দিতে চান না বলেই এখন সরকারে আসার পরে যাতে সবগুলো জায়গা বা দলীয়করণ করা। ওনারা বলেছেন
যে সবার আগে বাংলাদেশ, আমরা খুব খুশি হয়েছি, নিঃসন্দেহে সবার আগে বাংলাদেশ। না, আমরা দেখুন এখন পর্যন্ত সবার আগে বিএনপি ছাড়া, আমি আমার দল বাদ দিলাম, জামাত আপনি নিয়োগ দিবেন আমরা জানি, কিন্তু বাংলাদেশে কি আর কোনো যোগ্য লোক ছিল না বিএনপি ব্যতীত যে এই জায়গাগুলো বসানোর জন্য? না, আর কোনো লোক না, মানে সবার আগে বাংলাদেশ, সবার আগে বিএনপি। মুখে বলবো আপনি এক কথা, কিন্তু বসানোর ক্ষেত্রে আপনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আপনি বসেছেন পরদারি লোক। এবং এমনও হয়েছে যারা কখনো কোনো ফ্যাকাল্টি পরিচালনা করেনি তারা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছে না। আপনি খোঁজেন যে কে দলীয়, মুখে বলেন যে দলীয়করণটা শিক্ষা পরিবেশকে শেষ করে দিয়েছে, আবার পরের দিন আপনি বসে অমুক আমার হোক, সাদা দলের নেতা, তিনি জিয়া পরিষদের নেতা। আপনি দেখুন 20টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু 19টাই হলো কি সব ওনাদের দলীয়, মানে পদ হোল্ডারি ব্যক্তিরা করেছেন। তো যেখানে এই কাজটা আপনি করেছেন সেখানে আপনি বলেন যে আমরা করেছেন। দেখুন উনি বলেছেন যে জামাত যেখানে নারী এমপিরা দিয়েছেন, দেখেন ওই জায়গায় ওনাদের এমপিদেরকে দিয়েছেন। খেয়াল করেন আপনি, এমনি তো যেখানে জামাতের এমপিরা ইলেক্টেড যে আসনগুলো থেকে যদি এখানে কোনো মাত্রই এখানে শিক্ষা প্রতিষ্ঠান বলে সব ওনাদের নিয়ন্ত্রণে, মানে যদি কোথাও কোনো নিয়ন্ত্রণ ব্যত্যয় ঘটে ওনারা রেগে মেগে যান। ওনারা মনে করেন যে এমপি থাকবে জামাতের আর সব ক্ষমতা থাকবে আমাদের, এই নীতিতে চলছে। এবং যেখানে নারীদের আসন সেখানে ওনারা কিন্তু নারী এমপিদেরকে দিয়ে যাতে সেখানেও কোনো কাজ করার সুযোগ না পায়। এবার আপনি বলেছেন যে তার আমি মানে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জামাতের এমপি যেখানে আছে সেখানে তারা মূলত সব জায়গায় শুনুন, আপনি না অকার্য না, আমি বলছি গাইবান্ধা হয়েছে না, গাইবান্ধাতে যখন আমরা সেখানে গিয়েছি সেখানে আমাদের খুন হতে হয়েছে। মানে যেই জায়গা আপনি প্রতিবাদ করবেন যেটা নিয়মতান্ত্রিক হবে সে জায়গায় সংঘর্ষ হচ্ছে। দেখেছে না গাইবান্ধা পলাশবাড়ি, সেখানে কি হয়েছে, একটা প্রতিষ্ঠানের কমিটি হবে তাই নিয়ে সেখানে তারা আমাদের নেতা মেরে ফেলেছে, সেখানে 2 জন সেখানে শহীদ হয়ে গিয়েছেন। না, আপনি সব নিয়ন্ত্রণ করবেন, শিক্ষা প্রতিষ্ঠান করবেন, কলেজ করবেন, বাজার করবেন, ঘাট করবেন। যখনই বলি এটা আপনি করতে পারবেন না তখনই ওনারা মোটামুটি ওনাদের আসল চেহারা ফিরত এসে আপনার গাছ সেখানে সাহায্য কাজ করে দিচ্ছেন। আমি আপনি দেখুন উনি মাঝে মাঝে বলেন না, এটা কিন্তু খুবই একটা মানে যে নীল খেতে নাকি ব্যালট ছাপানো হয়েছে। দেখুন এটি বলার জন্য বলা হয় যেখানে শিক্ষার্থীরা 5টা বিশ্ববিদ্যালয়ে বিপুল ভোটে শিবিরের প্যানেলকে বিজয়ী করেছে, সেখানে এই কথা বলা মানে হচ্ছে আপনি এদেশের যেভাবে আপনি গণভোটের গণরায়কে মানতে চান না, ঠিক তেমনইভাবে শিক্ষার্থীরা যে তার স্বাধীন ভোট দিয়ে যে তার প্রতিনিধি ইলেকশন করেছে সেখানেও কিন্তু আপনি বিতর্কিত করার চেষ্টা করে যাচ্ছেন। এটি কোনোভাবে আমাদের জন্য শোভনীয় বলে আমরা মনে করছি না। আচ্ছা, ডক্টর মিথিল, আসলে রাজনীতি নিয়ে আমার সম্মানিত 2 জন সহ আলোচক অনেক আলোচনা করেছেন। তো আমি যেটা বলতে চাই, আগামী দিনে বাংলাদেশের সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে কর্মসংস্থান। এই যে মিলিয়নস অফ তরুণ যারা আছে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করতে পারলে বাংলাদেশের জন্য এটা একটা ডিজাস্টার হতে পারে। এবং আপনি দেখেন আমরা এতদিন যে শিক্ষা ব্যবস্থা ছিল বাংলাদেশে, 49টা পাবলিক ইউনিভার্সিটি আছে, 119টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, এবং সবগুলো ইউনিভার্সিটি উই আর প্রডিউসিং জেনারেল গ্রাজুয়েট। তো এই কর্মমুখী শিক্ষা, নিড বেসড এডুকেশন, যেটা আমরা আসলে আগে ওনারা দুইজন কিন্তু 2 রকমের কথা বলেছেন যে এই যে ফ্যাক্টরিগুলো ব্যক্তি না, ব্যক্তি যদি দোষী হয় তার বিচার হবে, বাপি আপা বলছেন, কিন্তু তার প্রতিষ্ঠানকে চলতে দেওয়া উচিত। হ্যাঁ, যেই জায়গাটা একটা ব্যত্যয় ঘটেছে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময়, যেহেতু আওয়ামী লীগের দলীয় অনেক এমপি এবং নেতাদের অনেক প্রপার্টি ছিল এবং তাদের ফ্যাক্টরি ছিল, আবার তিনি বলছেন যে না, সে যদি দোষী হয়, সে যে প্রক্রিয়ায় দোষ করেছে সেই জায়গায় আসলে দোষী ছিল এবং সে সুনির্দিষ্ট বেআইনিভাবে সে টাকাগুলো বিদেশে পাচার করেছে, সুতরাং তার এবং তার প্রতিষ্ঠানের বিচার হওয়া উচিত। যদিও তিনি এই কথাও বলছেন যে না, প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত না। আপনি কোন দিকে যাবেন? প্রতিষ্ঠান বন্ধ করে কাউকে শাস্তি দেওয়া আমিও এটা সমীচীন মনে করি না। এই অর্থে দেখেন একটা প্রতিষ্ঠানে হাজার হাজার লোক কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আমরা যদি ধরেন এই প্রতিষ্ঠান যিনি চালিয়েছেন, প্রতিষ্ঠানের নাম দিয়ে যিনি দুর্নীতি করেছেন, ওনার বিচার হতে পারে, ওনার সাজা হতে পারে। এখানে প্রতিষ্ঠান চালানোর জন্য সরকার একজন নিরপেক্ষ প্রশাসক বসাতে পারেন, যে প্রশাসক এই প্রতিষ্ঠানকে চালিয়ে নেবেন, কোনো অবস্থাতেই যাতে উৎপাদন ব্যাহত না হয়। এবং এটাই হয়, আপনি দেখেন পৃথিবীর অনেক দেশে সেটা হয়েছে, বাংলাদেশে সেটাই হওয়া উচিত। কারণ প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া মানে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ কিন্তু এখানে নষ্ট হয়ে যাওয়া। এবং যেটা হচ্ছে যে ধরেন সরকারে যারা থাকেন, বিরোধী দল
সরকারকে নিয়ে আলোচনা করবে, সমালোচনা করবে, এই প্রক্রিয়াটা কিন্তু খুব সাধারণ। আলোচনা সমালোচনা হতেই পারে, ভুলগুলো ধরিয়ে দিবে, যেটা পার্লামেন্টে আমরা দেখেছি বিরোধী দল করছে। তবে আলোচনা সমালোচনার মধ্যে রাজনৈতিক শিষ্টাচার থাকতে হবে। আমরা কোন ভাষা প্রয়োগ করব সরকারের সমালোচনার জন্য? আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রধানমন্ত্রীকে নিয়ে, বিভিন্ন মন্ত্রীকে নিয়ে যেভাবে কটাক্ষ করা হয়, এগুলো দুঃখজনক। আমাদের প্রত্যেকের ঘরেই মা বোন আছে, তাই একজন ভদ্র মহিলাকে নিয়ে কি আলোচনা করতে পারি এবং সোশ্যাল মিডিয়াতে কিভাবে লিখতে পারি, সেটার ব্যাপারেও কিন্তু এই রাজনৈতিক শিষ্টাচারগুলো মেনে চলা উচিত। আমরা দেখেছি নির্বাচনকালীন সময়ে একজন বর্ষিয়ান বিএনপি নেতাকে একটা বাচ্চা ছেলে যেভাবে কটাক্ষ করে গেছে, এবং এই ভদ্রলোক এই কটাক্ষের পর উনি অসুস্থ হয়ে গেছেন। এই শিষ্টাচারগুলো মেনে চলতে হবে। কাকে কিভাবে আমি কথা বলবো? আমার বাবার বয়সী একজন লোককে আমি সমালোচনা করতে পারি, কিন্তু কিভাবে করব? এই শিষ্টাচারগুলো মেনে চলা। আর স্বাভাবিকভাবেই সরকারকে চাপে রাখার জন্য বিরোধী দলের একটা কৌশল, বিরোধী দল বিভিন্নভাবে সমালোচনা করতে পারে। তবে আমি যেটা মনে করি, সমালোচনার পাশাপাশি গুড অ্যাচিভমেন্টগুলো প্রশংসা করা উচিত। দেখেন, আমার ছেলেকে যদি আমি কিছু বোঝাতে চাই, প্রথমে কিন্তু আমি তার স্ট্রেংথটা বলতে হয় যে না বাবা, তোমার এই দিকগুলো তুমি ভালো করছো, কিন্তু এই সাইডগুলো তোমাকে ডেভেলপ করা উচিত। একইভাবে বিরোধী দলেরও এরকম হওয়া উচিত। সরকারের যে ভালো অ্যাচিভমেন্টগুলো আছে এগুলো নিয়েও কথা বলা উচিত। পাশাপাশি সরকার যদি কোনো জায়গায় ভুল করে থাকে, কোনো জায়গায় দুর্বলতা থাকে, সেগুলো নিয়েও কথা বলা উচিত। আমি যদি শুরু থেকেই মানুষের উইকনেস নিয়ে বলা শুরু করি, শুধু সমালোচনাই করি, তাহলে কিন্তু যাকে নিয়ে সমালোচনা করছি উনি কিন্তু কথাগুলো শুনবেন না, আমলও নেবেন না। আচ্ছা, পরিষ্কার। আপনি কথা বলতে বলতে আমি খেয়াল করছিলাম পাপি আপা উনি মূল খাতা লিখে শেষ করেছেন, লুজও নিয়েছেন, এরপরে অনেক পড়াশোনা। আপা আমি প্রশ্ন করব না, আপনি বলেন। আচ্ছা, আমি বলি যে দলীয়করণের যে ব্যাপারটা, দেখেন ডিএজি এজি নিয়োগ হয়েছে সুপ্রিম কোর্টে। জনাব নূর মোহাম্মদ আজমি, জামাত শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উনি শিবিরের সাথী ছিলেন। তারপরে আপনি এখানে আসেন জনাব মাহফুজ বিন ইউসুফ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথী ছিলেন এবং বর্তমানে উনি জামাত করেন। তানিম খান, উনি একজন জামাত শিবিরের কর্মী। তারপরে আপনি এখানে আপনি কিসের রেজাল্টের কথা বলছেন? ডিএজি সুপ্রিম কোর্টের ডিএজি দলীয়করণের কথা বলছেন না? দলীয়করণের জবাবটা তো আমাকে দিতে হবে। আবিদ চৌধুরী, জামাত শিবির, স্থানীয় জামাত। তারপরে আপনারা জনাব আল ফয়সাল, আব্দুল রাজ্জাক, বর্তমানে ভুইয়া ওয়ার্ড, ছাত্র শিবির করতো এক সময়, ঠিক আছে। জনাব নজরুল ইসলাম ছোটন, এও ছাত্র শিবির করতো। তারপরে মোহাম্মদ ইমাম হোসেন তারেক, এ জামাত শিবির। তারপরে সুলতান মাহমুদ, জামাত শিবির। এনসিপি ডিএজি হয়েছে জনাব মোহাম্মদ আহসান হাবিব। এই যে কমিটি, এই কমিটির কাগজের সাথে আপনি এনসিপির মিলায় রাখেন। আপু এভাবে নাম বললে কিন্তু সময় চলে যাচ্ছে। জনাব মোহাম্মদ, না আমি সময় যাব, ওবায়দুর রহমান, ইনি হচ্ছে জামাত শিবির। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার কতজনের মধ্যে কতজন জামাত? জনাব আহমেদুল্লাহ, এই যে জামাত ঢাকা 12 আসনের এমপি সাইফুল ইসলামের পুত্র, ইনি হচ্ছে এজি। মোহাম্মদ নুরুল কুদ্দুস পাটোয়ারি মুন্না, ইনি হচ্ছে ডিএজি এবং ইনি হচ্ছে শিবিরের একজন নেতা। তারপরে হচ্ছে শিহাবুদ্দিন, এনসিপির নেতা। এখন আপনি এজিতে আসেন রাশেদুল হক, উনি জামাত। হাবিবুর রহমান, জামাত। 12 আসনের এমপি ছেলের নাম তো আমি আপনাকে বললামই। এনসিপি হুমায়ুন কবির সিদ্দিকী, এনসিপি কমিটির ভিতরে, এই যে কমিটি এনসিপির, এগুলোর ভিতরে দেখেন। এখন আমার কথা হচ্ছে, উনারা যেখানে, আমি স্টেট বিরোধী দল বলতে যেটা বুঝি, সরকারের গঠনমূলক সমালোচনা করব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ণ রেখে, জনগণের স্বার্থ অক্ষুণ্ণ রেখে। আমি পোস্ট পেলাম না, পদায়ন পেলাম না, পদায়নের ভাগ চাই, পোস্টের ভাগ চাই, এই কারণে আমি দলীয়করণের কথা বলবো, এইটার সাথে আমি একমত না। আমার দলের লোক পোস্টে বসছে, ওর 100% সত্য আমি ধরে নিলাম। আমি দুর্নীতির সাথে জড়িত কিনা, ওরা প্রত্যেকটা জেলায় এমপি দল আছে, খুঁজে বের করুক। আমি দুর্বৃত্তায়ন আমার দলের লোক করছে কিনা, ওনারা খুঁজে বের করুক। দুর্নীতি দুর্বৃত্তায়ন আমি পছন্দ করি না, কোন দল করুক, এটা আমি পছন্দ করি না। অথবা এটা খুঁজে বাইর করার দায়িত্ব হচ্ছে জামাত ইসলামের। ওই দলীয়করণ বলে ভুয়া কথা বলে লাভ নাই। আমার দল আসছে, আমি দলে বসেছি, আমি ওপেনই বলতেছি, আমি বসেছি। তারপরে 11 দুদক যে অ্যাক্টিভ ছিল, এই কোন উত্তর দিবেন কিনা? না আমি আরেকটু শেষ করি। আবার বলবেন। আরে 11 দুদক, উনি যে প্রতিষ্ঠান নিয়ে বললেন যে দুর্নীতিবাজদের পক্ষ, ইসলামী হাসপাতাল, ইসলামী ব্যাংক নিয়ে যে কাহিনী জামাত ইসলামের কর্মীরা যে ওখানে করলো, আপনি একটা প্রতিষ্ঠানে খেয়াল দেখেন, এতগুলা প্রতিষ্ঠানে আপনি বন্ধ রেখে বিনিয়োগ আপনি কি করবেন? বেসরকারি নিয়োগ আপনি কিভাবে করবেন? ওদের হাতে রেন্টাল বিদ্যুৎ, ওদের হাতে ডিজেল থেকে পাওয়ার প্ল্যান্ট থেকে এভরিথিং। 15 বছরে তারা
বিত্ত বিভাগের মালিক হয়েছে, জি। তা আপনি দুদকের মামলা কয়টা করছেন? আমি ডক্টর ইউনূসকে বলতে চাই যে আপনি দুদকের মামলা কয়টা করছেন? বিএনপি করলে ওরা বলবে পক্ষপাতিত্বমূলক, ক্যাঙ্গারু কোর্টে রায় দিচ্ছেন। আচ্ছা, আচ্ছা। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ জায়গা ছিল। আচ্ছা, আপনার তারা কাছে আইন আবার আসবে, প্রয়োগ তাকে কেন করে দেয়? 1 মিনিট টাইম দেন। জি। এই যে আপা মাঝে মধ্যে বলে না যে সব সব জামাত নিয়োগ দিছে না, আমাদের এটাই কাউন্টার দিই। 25/6/2026 এই পর্যন্ত আমার কাছে রেকর্ড আছে, ডিএজি সংখ্যা 103 জন, উনি বললেন মাত্র 11 জন। আরে বা- করছিলাম তো, বাকি প্রত্যেকের সমান 92 জন কার বলুন তাহলে? হয়ে যাচ্ছে না? লোক আছে এতগুলি? তার মানে এই যে এখন আছে, তার মানে আছে, যতটি আছে, 103 এর ততটি মধ্যে 92 জন বিএনপি, আর সেখান থেকে 11 জন পেলাম আমি কি জামাত। এজি সংখ্যা 229 জন, এই যে আমার তালিকা আছে, উনি বললেন মাত্র 3 জনের নাম। তার মানে যা আপনি বলেছেন 226 জন বিএনপি, তার উল্টা হয়ে গেল না? আমার কথা হচ্ছে সব বিএনপি হতে হবে, জামাত একটাও থাকবে না। এটা তো দেন হবে না। সমালোচনাটা ঠিক তার মানে হবে নাকি আপনি- ভাই? তার মানে জামাত আপনি ভাগ নেবে, আবার বললেন যে সমালোচনা করবে, সব যেখানে ভাগ জায়গায় পাবে না, জামাত। সেখানে সমালোচনা করবে, এটা মানি না। আমি হিসাব দিলাম, মানি না। 103 জনের ভিতরে 11 জন বললেন, বাকি সব আপনাদের বিএনপি। কি 200 লোক আছে? থাকলে 200 229 জনের মধ্যে হলো অন্তর্বর্তীকালীন মাত্র সরকারের 3 সবাই। জন বললেন, বাকি সব হলো ওনাদের। তার মানে দেখেন তাহলে সব জায়গায় এরকম হয়েছে আসলে। না, জামাত এটা গণনা ভুল মানে হয়েছে। জামাত 2-3 জন হলো থাকলে পুরাটা মানে তাও তো ভালো, আপনি তো জামাতকে- এটাও স্বীকার করছেন যে 1-2% শোনেন, আপনাদের আছে, লেগেছে, হ্যাঁ? আছে। হচ্ছে কি? তো ওদের সংখ্যাই তো নাই। জামাতকে অনেক বলিষ্ঠ মনে, ভালো দিকে এটা যে এক জামাত মানে 100 বিএনপি। আচ্ছা। উনি হিসাব করছেন এটা। আচ্ছা, হতে আচ্ছা। পারে। আর একটু বলি দেখেন, আপনাদের দুইজনকে উদ্দেশ্য করে বলে, আপনারা এই যে আলোচনা করছেন, আপনাদের কি মনে হয় না যে কেউ দেখে আপনাদের এই আলোচনা যে মানুষ হাসছে? না যে এই যে ভাগ বাটোয়ারার না, যে বিষয়, একটা ভাগ বাটোয়ারা কমিটি না। বলতে শুনুন, বাধ্য যেভাবে হচ্ছে তো, দলীয়করণ আমরা দলীয়করণ এমন একটা ভাবে দেশে চালাচ্ছে। কিন্তু বলতে হবে তো, এখান থেকে কিন্তু হবে, সাধারণ লোক কিন্তু হয়েছে। না, আপা যে তথ্য বললেন দিন, তো বলতে হবে। যে সবগুলো জামাতকে দিয়েছে, আমি একটা প্রমাণ দেখালাম ওনাকে যে আপনি যা বলেছেন, আপনি কোনো প্রমাণই আপনার দেখাতে কথা পারেন। আমি তো ফারাবী বলেছি। ভাই, আমার কাছে এই মনে হয় যে মূল আলোচনায় আসা DG উচিত সরকারের সফলতা ততবার দলীয়করণ করবেন, ততবার আপনার দলের তার লোকের মানে মুখ হচ্ছে ফাঁক করে দেবো আমি। আপনারা হলো আমার চাপায় নাম কিছু যখন ধরিনি ব্যর্থতা এখনো। আসে তখন এটা আগের দিকে চলে আমার কোনো যায়। ব্যর্থতা নাই। দুদকে ভাবছেন 6 মাস এখন তো দিয়েছেন, 6 মাস কিন্তু বিএনপি ঘুমাইছিল, জি। দুদকে কোনো চেয়ারম্যান ছিল না, কেন দেন না বলুন তো? এই 6 মাস কেন দুদকে আমি কোনো তো আপনার দল খুঁজে চেয়ারম্যান পাইনি ছিল যে, না? আপনার দল তার মানে হচ্ছে খুঁজে ওনারা পাইনি, বিরোধী নেই। আমরা যে বলি না যে বিএনপিতে ফ্যাসিবাদের বুদ্ধ ধরেছে, মানে পুরোটাই ওনাদের লাগবে, কোনো বাগবাড়া ওই যে, বসাবে না। পুরোটাই বলে যে ওই যে সবার আগে বাগবাড়ারা বাংলাদেশ, চায়। আবার বলে যে জামাতে কোনো যোগ্য লোক নাই কেন এখানে, বাগবাড়ারা চায়। সবার আগে বাংলাদেশ বলে, কিন্তু পুরোটাই ওনাদের লাগবে, কোনো বাংলাদেশের বাকি সব মানুষগুলো মানে বিরোধী দলের হলো attitude কিছু হবে না। দেখেন, বাগবাড়ার ঠিক আছে? ভিতরে অংশ হয়। আপনারা যে সরকার হয়ে যে শতবার বিরোধী চাচ্ছেন, দলের বিন্দু মাত্র আমরা আপনাদের যে আচরণই বিরোধী দলে নাই। আসি একটা পার্সেন্টেজ, আরে, কোনো ওটা স্বীকার করতে হবে percentage না আপনাকে। নাই। হাসিনা কাকে বিরোধী দল হিসেবে কাকে শোনেন, কি পার্সেন্টেজ দিছে? বলেছে না? আপনারা বিএনপির সাথে পার্সেন্টেজ শোনেন। নিয়ে এমন হচ্ছে। আপনি যে বিএনপি কে আপা, বিরোধিতা শোনেন। করে দেশ ছাড়া শোনেন, করতে চান, আপনার- কিন্তু পার্সেন্টেজ আপ- বলছেন না। আপ- আপনারা যে- দেখেন আমার সিটি কলেজ চাঁপাইনবাবগঞ্জ জামাত ইসলাম আচ্ছা, দখল করছে। বলেন। তারপর নামশঙ্কর আমি সেটা কলেজ বলেন, জামাত অসুবিধা ইসলাম নেই। দখল করছে। শাহ নিয়ামতুল্লাহ কলেজ বলেন। জামাত ইসলাম দখল করছে। আলিয়া মাদ্রাসা জামাত ইসলাম দখল করছে। অন্ধ কল্যাণ সমিতি জামাত ইসলাম দখল করছে। বাকিগুলো? কি শুনবেন আপনি? দখল করে কি করছে? লুটপাট বাকিগুলো করছে, এখনো নিয়োগ হয়নি। লুটপাট করছে, খাইছে। নিয়োগ হয়নি। আচ্ছা। তাহলে আমি যখন বলছি যে 64টা জামাত- ডিস্ট্রিক্টে জামাত- যখন জেলা পরিষদ শুনেন। নিয়োগ হয়েছে, তারা দুর্নীতি করছে কিনা সেটা পাহারা দেয়। জামাত যেখানে- ওটা পাহারা দিয়ে বলছে, শুনেন। বাদ দিয়ে আপনি বলছেন দলীয়করণ আচ্ছা, হয়েছে। একটু বলেন, শুনেন। দলীয়করণ হয়েছে। জামাত যেখানে নিয়ন্ত্রণে থাকে সেখানে জনগণের সম্পদগুলো জামাতের কোনো স্বচ্ছ থাকে। সততাই নাই, এরা বিচার বিক্রি আর করতেছে, আপনারা চাপাই যেখানে ডাবা করছে, নেন ওখানে এরা কোনো অপকল্প ফান্ড করছে, ফোয়ার খুঁজে পাওয়া যা যায় না। ইচ্ছা তাই করছে। আপনাদের আমরা পথটা কোনো হচ্ছে নিই না। যে দলের ব্যক্তিত্ব আমরা নিজের দিকে পকেটের করার পয়সা জন্য। বাপের সম্পত্তি বেচে পার্টি করি ভাই। ওটা আচ্ছা। চাঁপাইনবাবগঞ্জে আপনার জামাতের নেতাদের আচ্ছা। জিজ্ঞাসা করি আমি। চাঁপাই- হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জে জামাতের নেতাদের জিজ্ঞাসা করি। আচ্ছা, ঘুরে ফিরে সব আপনি শুধু চাপাই দিকে শুধু না, চাপাই চাপাই দিকে পরে পুরো আসলাম আমি। আচ্ছা, পরে আসছে। পরে চাপাই দিয়ে- আসলাম। চাপাই দিয়ে সব আসলে চাপাই দিকে- জামাতের তো, ওই জন্য আফা আসলে চাপাই সহ্য দিকে করতে আমি পারতেছে না, পরে বুঝছেন? আসলাম। জি। চাপাই দুইটা ডিসি দিচ্ছেন, জামাতের এসপি দিচ্ছেন, জামাত হ্যাঁ। ইসলামিক ফাউন্ডেশন জামাত, এগ্রিকালচারের শোনো, ডিজি জামাত, তারপরে সিভিল আমরা মনে সার্জন করি জামাত, ডাক্তার সব জামাত। জায়গায় জবাবদিহি থাকতে ডাক্তার হবে, জামাত এখন বদলাতে গেলে স্বচ্ছতা তো থাকা কেউ লাগবে, কেউ করছে। এটা হলো ভাগ দিতে গুরুত্বপূর্ণ হবে। বিষয়। কেউ কেউ আপনারা- করছে, ইনফ্যাক্ট কিন্তু ভাগ আলোচনা ছাড়া কিন্তু কিছু কেউ বোঝে না। শুনছে না, আমরা ভাগ মনে হয় ছাড়া একজন কিছু একজন বোঝে না। আপা বলুন, করে কথা বলি। আপা একটু বয়স বড় তো, জি। বললে পুরো ফিল্ডটা ওনার ডিবেটের মতো জি। নিয়ন্ত্রণ নিয়ে নেয়।